যার কোনো পালাঘাট পাবে না। সবার কাছে সবার জন্মভূমি প্রাণপ্রিয় হয়। তাই সারা পৃথিবীকে সম্মান জানিয়ে আমরা প্রিয় জন্মভূমি রাঙামাটিকে নিয়ে একটি পালা এখন নষ্ট হচ্ছে এই রাঙামাটি। কোন রাঙামাটি? রাঙামাটি হলো বাবুর তখনই রচিত হয়েছিল রাজবাংলা। আর সেই রাজবাংলা থেকে আমরা ত্রিপুরা রাজাদের সম্পর্কে বর্ণনা পাই। তাহলে শুনি কিছু বর্ণনা। আছে যত গুণে জম শুনে বর্ণনা, মহারাজ যাকে কথা করিতে বর্ণনা। আছে যত গুণে জম শুনে বর্ণনা, মহারাজ যাকে কথা করিতে বর্ণনা। আছে যত গুণে জম শুনে বর্ণনা, মহারাজ যাকে কথা করিতে বর্ণনা। তবে কিছু কথা মহারাজ যজাতি শুক্রাচার্য কন্যা দেবযানী আর বিশ্বকর্মার কন্যা শর্মিষ্ঠাকে বিয়ে করে 2 সংসারে 5 পুত্র জন্ম দেন। একই শুক্রাচার্য ক্রুদ্ধ হইয়া যজাতিকে দেন অভিশাপ। 80 বছরের গুড়ার নেয় জল সরোবর, মুনি ঋষিদের সব বিফল হওয়ার নয়। সাপ দিলে রাত্রি আমার প্রভু, এই সংসারের স্বাদ আমাদের কোনো মিটে নাই। আপনি আমাকে সাপ দিয়ে পুরো করে দিলেন, কিন্তু আমার মন যে এখনো পুরো হয়নি। মনের মধ্যে এখনো ভোগের আশা রয়ে গেছে। এখন একটু উপায় করুন। এই অনুনয় শুনে শুক্রাচার্যের মনে দয়ার সঞ্চার। আচ্ছা, আমি একটা উপায় বের করি। আমি তোমাকে বল দিচ্ছি, তুমি নিজের জন্য অপরকে দিতে পারবে, আবার ফিরিয়েও নিতে পারবে। যদি কি প্রভু, যদি কোনো তোমার বেলা গ্রহণ করে, তবেই তুমি সাপ মুক্ত হবে। যজাতি এবার একে একে পুত্রদের কাছে গেলেন আর জড়া কিন্তু কেহই তার সম্মতি হলো না। অবশেষে সবচেয়ে ছোট পুত্র পুরু রাজি হয়।
এদিকে রাজ্য ভোগ করতে করতে মহারাজ যযাতির বৈরাগ্য উপস্থিত হয়। সংসার অসার বোধ হয়। অবশেষে পিতা গেলেন পুত্র গুরুর কাছে। আমার এই সংসারের স্বাদ মিটেছে বাবা, এবার আমি তোমার জন্য তোমাকে ফিরিয়ে দিতে চাই। তোমার জন্য তোমাকে ফিরিয়ে দিলাম। কিন্তু রাজ্যপাট চালাতে তো আপনার শক্তির দরকার। আমি পরম পুরুষের ধ্যান করতে পড়ে যাচ্ছি। আজ থেকে তুমি মহারাজ। এই বলে যযাতি গুরুকে মহারাজ হিসেবে অভিষিক্ত করে অন্য পুত্রদের জন্য পুরুর অধীনে ভিন্ন ভিন্ন রাজ্য স্থাপন করে। বিক্রি কার্যের জন্য প্রসিদ্ধ তীর্থ প্রয়াগ নামক পুণ্যভূমিতে পুরো অভিষিক্ত হলেন। এই যযাতির অমর পুত্র দুর্য হলেন ত্রিপুর রাজমালার আদি পুরুষ। তিনি পিতার সাথে নির্বাসিত হয়ে ভারতের পূর্বাঞ্চলে আসতে বাধ্য হন। ইরাক দেশে এসে তিনি প্রথম রাজ্য স্থাপন করেন। আচ্ছা, এই ত্রিপুরা নামের উৎপত্তি কিভাবে হলো? রুদ্রের নাতিমা দৈত্যপুত্র ত্রিপুর পিতার বাল্যপ্রস্থে মৃত্যু হলে ত্রিপুর হীরা উৎপত্তি হয়। দুর্দান্ত প্রকৃতির রাজা আবার বীর যোদ্ধা, কেহ হার মানিল, কেহ আবার বর স্বীকারিল। ত্রিপুর ছিলেন অতীব দুরাচার, শিবের ত্রিশূলে মৃত্যু হয় কাহার। ত্রিপুর নিজ অধিকৃত দেশের সাথে নিজ নাম যোগ করে দিলেন। সেই থেকে ত্রিপুরা নামের উৎপত্তি। রাঙামাটির অন্তর্বর্তী কিভাবে হলো? ত্রিপুর পুত্র তিলকবন বড় বিনয়ী, যশস্বী, প্রজাহিত, বেশ সুপরিচিত। তিনি সেকালের প্রথামতে দিগ্বিজয়ে বেগ হয়ে কালপেন, কুলাঙ্গা, চাকমা, লঙ্গার ও আতরঙ্গ দেশ সৈন্যে ভাসিয়ে দিলেন। ফলে পূর্ব দিকে শ্রীহট্ট ও পরে বর্তমান ত্রিপুরা পর্যন্ত ত্রিলোচনের রাজ্য যুক্ত হয়। রাঙামাটি যা ত্রিপুরার দক্ষিণে ছিল তাহাও ত্রিপুরার অন্তর্ভুক্ত হয়। সেই থেকেই রাঙামাটি ত্রিপুরার জন্য আজও থাকে। শুনেছি মহারাজ যুধিষ্ঠিরের রাষ্ট্রযজ্ঞে মহারাজ ত্রিলোচনের আমন্ত্রণ ছিল। মহারাজ ত্রিলোচন হস্তিনাপুর পৌঁছে অভ্যর্থিত করেন। যথাসময়ে ভীমসেন ত্রিলোচনকে সঙ্গে নিয়ে মহারাজ যুধিষ্ঠিরের সাক্ষাৎ করান। এই রাজ সম্মান ত্রিপুরার আসন আরো দিকে দিকে প্রতিষ্ঠা লাভ করল। আচ্ছা, এই নবাবী আমলে আমাদের রাজ্যের অবস্থান কি ছিল? হেমন্ত খান নামে এক ধনবান জমিদার চালাকি করে প্রবল প্রতাপ ফেলে গৌড়ের নবাবের সাথে ত্রিপুরা রাজ্যের যুদ্ধ বাঁধালেন। নবাবের প্রায় 2 থেকে 3 লক্ষ সৈনিক ত্রিপুরা সীমান্তে হারা দিলে মহারাজ ভয়ে সন্ধির উপায় করতেন। কিন্তু এই খবর মহাদেবীর কানে গেলে মহাদেবী ক্রোধে জ্বলিয়া ওঠেন। কি বলছো নরনাথ? যদি নবাবের সৈন্য দেখে ভয় পাও তবে আমার উপরে আঘাত করো, আমি নলে ঝাঁপিয়ে পড়ি। এই বলে রানী যুদ্ধের চাপা বাবা জানে সৈন্যরা সব সারি সারি হয়ে দাঁড়ালে। এই বলে ত্রিপুরা সৈন্য না, তোমরা কিছু দাও না, রাজা ভয়ে ভীত, আমি ভয় করি না। ওদের প্রাণ রক্ষার্থে আমি যুদ্ধে যাব। তোমাদের প্রাণে যদি তিল মাত্র বল থাকে তবে আমার সঙ্গে চলো। আমরা ভয় করি না মা, আমরা ভয় করি না। তুমি মা হয়ে যদি যুদ্ধে চলো, আমরা সন্তান হয়ে তোমার পেছনে যাও। রানী রাজুদের আশীর্বাদ হইল না। রণরঙ্গিনী মূর্তিতে ভয় ভৈরবী মূর্তি ধারণ করলেন এবং হস্তির পিছে চলে যুদ্ধের যাত্রা করলেন। ত্রিপুরা রাজ্যের সে একদিন ত্রিপুরেশ্বর এইসব দেখে কিভাবে বসে থাকে। তিনিও সৈন্যদের সাথে যোগ দিলেন। অতঃপর কি হলো? বিপক্ষের সৈন্য মুখোমুখি হল। মহাযুদ্ধ বাঁধল। ত্রিপুর কুললক্ষ্মী যুদ্ধে অবতীর্ণ হয়েছে। ত্রিপুর কুলদেবতা 14 দেবতার আশীর্বাদ বর্ষিত হল।
মেহেরপুর ত্রিপুরা রাজ্যে অন্তর্ভুক্ত হলো। ইনি কোন রাজা? যার আমলে এই যে সিংহতুঙ্গ নামক ত্রিপুর সিংহাসনে উপবিষ্ট ছিলেন। আচ্ছা মহারাজ, প্রতীক ও হেরম্ব রাজ্যের মধ্যে নাকি এক আশ্চর্য না ঘটে? হেরম্ব রাজ্যের সহিত যেমন প্রণয় হয় তেমনি যুদ্ধ বাধে। দুই রাজাই ভাবে আমি মহারাজ ত্রিলোচনের জ্যেষ্ঠ পুত্রের বংশধর। ত্রিলোচনের কনিষ্ঠ পুত্রের বংশধর আমি। তাহলে আমাদের মধ্যে বিবাদ কেন? কেন আমরা ভাই ভাই সম্পর্কে আবদ্ধ হব না? দূর দূর। মহারাজ তুমি ত্রিপুরার প্রতীকের কাছে যাও, এই পত্র ওনাকে দিও। যে হেরম্ব রাজের সাথে বংশ পরম্পরায় যুদ্ধ হচ্ছে সে বিষাদ মিটে যাবে, এ তো সুসংবাদ। কিন্তু এটি সম্ভব? অবশেষে উভয় রাজার সাক্ষাতের দিন স্থির হলো। শুভ দিনে উভয় রাজার মধ্যে সাক্ষাৎ হলো। চলো আমরা দুই রাজ্যের সীমানা নির্ধারণ করি। যদি কাকের বর্ণ সাদর হয়ে যায় তবু আমাদের সুসম্পর্ক অটুট থাকবে। আমরা মৃত্যু পর্যন্ত একে অপরকে ভালোবেসে যাবো ভাই। যদি এই বিশ্বাস হারাই তবে আমরা যেন নির্বংশ হই। এদিকে হেরম্ব রাজ্যের প্রতিবেশী কামাখ্যা, জয়সিংহ প্রভৃতি রাজাগণ গোপনে একত্রিত হয়। দুই রাজার প্রণয় তাদের দুশ্চিন্তার কারণ, তাদের লড়াইয়ের লাভ মিলনের ভয়। অবশেষে বিবাদ বাঁধানোর জন্য একটি ফোন দিয়ে আছে। এই সংবাদ কি ত্রিপুরা হেরম্ব রাজ্যে পৌঁছেনি? একদিন প্রথিত হেরম্বরাজ একসাথে বসেছিলেন। এমন সময় পরমা সুন্দরী নারী কেনই বা এখানে এসেছো? তুমি হেরম্বরাজ, তোমাকে তো আমি চাই না। তুমি বুড়ো হয়ে যাচ্ছ। তুমি তোমার রমণীতে সাথ। ছি, আমি কন্দর্প তুল্য প্রতীককে কামনা করছি। কি কথা তো নয়, এদের উদ্যন্ত লৌহসলে আমার মুখকে প্রবেশ করো। এত বড় রাজ্যের রাজা আমি, আমাকে এরকম না। এই নারী সৌন্দর্যের বড় অহংকার হয়েছে। এই কি আছিস? দুর্বর্ণ কান্নায় কারো নাক কেটে দে। হেরম্বরাজ, হেরম্বরাজ বিনা দোষে আমাকে মারতে চায়। হে ত্রিপুরা, হে অবলাকে রক্ষা করুন। তারপর কি হলো? হেরম্বরাজ পিছু ধাওয়া না করে, কোনো কিছু না ভেবে প্রকৃতির সাথে যুদ্ধ ঘোষণা করলো। এই সুন্দরী নারীর জন্য দুই রাজ্যের মধ্যে যুদ্ধ হলো। দুই রাজার ভাগ্যের প্রতিজ্ঞা শেষ
সাদার হলো না। আর এই সংবাদে ষড়যন্ত্রকারী রাজাদের আনন্দের সীমা রইল না। তার মানে এটাই ছিল এদের ষড়যন্ত্র। সবাই বুঝতে পারলেও দুই রাজা তা বুঝতে পারে। বলছি আমাদের রাজাগণ পাওবাজি দিয়েছিলেন, কিন্তু মানিক্যবাদে কবে থেকে শুরু হয় বলি তবে শুনুন। হরিরয় ওরফে ডাগরফা বা ডাগরফা সিংহতুঙ্গের পরবর্তী চতুর্থ পুরুষ। এই রাজার 18টি কুমার ছিল। রাজার মহা চিন্তা, কুমারের সংখ্যা এত বেশি তাই রাজা কাকে করা যায়? নিশ্চয়ই যে বেশি বুদ্ধিমান তাকেই রাজপদ দেবেন। বুদ্ধির পরীক্ষা তো করতেই হয়। অবশেষে রাজা এক উপায় ঠিক করলেন। কি উপায়? 20টি কুকুরকে না খাইয়ে একসাথে বেঁধে রাখলেন। পরদিন সবাই একসাথে খেতে বসলো, আর পাতে ছিল লোভনীয় খাবার। সবাই ভোজন গ্রহণ করো। জ্যেষ্ঠ কুমার শুরু করো। কনিষ্ঠ কুমার রত্নের বুদ্ধিমান। একদিন ত্রিপুরা সিংহাসনে কনিষ্ঠ কুমার রত্নের বসবে। রত্নের প্রতি রাজার স্নেহ কেমন ছিল? অবশ্যই বেড়ে গেল। আর তা দেখে অন্যান্য কুমাররা হিংসা করতে লাগলো। আর এই হিংসা দিন দিন বাড়তে লাগলো। উপায়? মহারাজ পুত্রগণকে রাজ্যের অন্তর্গত ভিন্ন ভিন্ন অংশে শাসন ভার দিলেন। কুমার আগরফাকে আগরতলায় স্থান দিলেন। তার নাম অনুসারে আগরতলা নামের উৎপত্তি। তেমনি করে 17 জনকে স্থান দিলেন। তাহলে ছোট কুমার রত্ন ওনাকে কোথায় স্থান দিলেন? ছোট কুমার রত্ন গৌরী নবাব লক্ষণ সেন বিক্রম করে চলে আসেন। তোরে সঙ্গে করলেন বিক্রম করে চলে আসেন। তোরে সঙ্গে করলেন সঙ্গে 240 জন সৈন্য আরো কিছু লোক। একদিন নবাবের দরবারে যেতে লাগলেন। আচ্ছা কুমার, তোমাকে তো রোগা দেখাচ্ছে। ত্রিপুরেশ্বর কি তোমার খাওয়া পড়ার জন্য উপযুক্ত অর্থ পাঠান না? দুঃখের কথা বলতে নেই। তাই কি বলছো কুমার? আমি কি তোমার আপন নই? নিঃসংকোচে বলো। আমার পিতা আমার অন্য ভাইদের রাজ্যের ভিন্ন ভিন্ন অংশে ছোট ছোট রাজা করে দিয়েছেন। আমার ভাগ্যে কিছুই জুটেনি। প্রবাসী আপনার খুব পাঠিয়েছেন। তার মানে প্রবাসে পাঠানোর উদ্দেশ্য হলো ওকে দূরে রাখা? ও তার জন্য তোমার মুখটা মলিন হয়ে আছে।
আচ্ছা কুমার, ভেবো না, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করছি। নবাবে যে কথা সেই কাজ। চোখের ইশারায় গৌর সেনা যুদ্ধের জন্য প্রস্তুত হলো। কর্কট কুমার রত্নকে ত্রিপুরা সিংহাসনে বসাবার জন্য যাত্রা করবে। মহারাজ জাগর রত্নের তীক্ষ্ণধীর পরিচয় পেয়ে পূর্বেই অনুমান করেছিলেন রত্ন ঝড়ের বেগে রাঙামাটি জয় করলো। তারা রণে ভঙ্গ দিয়ে পালিয়ে গেল। মহারাজ জাগর তখন খালাসি শৈলাবাসী ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়। পিতার মৃত্যু এবং ভাইদের পরাজয়ে ত্রিপুরার সিংহাসন রত্নের হাতের মুঠোয় আসে এবং তিনি রাজা হলেন। মহারাজ রত্নভা গৌরেশ্বরকে 100 হাতির সাথে একটি অতি উজ্জ্বল বেগমণি উপহার দিলে তিনি বিশেষ সন্তুষ্ট হয়ে তাকে মানিক্য উপাধি দেন। গৌরেশ্বরের ইচ্ছায় ভাও উপাধি পরিত্যাগ করে ত্রিপুরেশ্বরের নামের সাথে মানিক্য উপাধি ধারণ করেন। নবাবের সম্মান ও স্নেহ পেয়ে রত্নমাণিক্য স্বরাজ্যে ফিরে এলেন। ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে গেল। তবে নবাবের ইচ্ছাতে বঙ্গের কিছু প্রজাদের ত্রিপুরা রাজ্যের অধিকারে দেওয়া। সেই সময় থেকে প্রসিদ্ধ বাঙালি পরিবার ত্রিপুরার রাজ্যবাসী হয়। বলে সাত সর্বজনা অনুমান একদম সঠিক। তবে আগে হোক পরিচয়, তারপরেই বিস্তারিত যায়। মহারাজ ধর্মমাণিক্য রত্নমাণিক্যের পরবর্তী তৃতীয় পুরুষ। মহামাণিক্যের 5 পুত্রের মধ্যে ধর্মই বড়। যৌবনের সাথে তার বৈরাগ্য উপস্থিত হয়। সন্ন্যাসী হয়ে বের হয়ে তীর্থ ঘুরে কাশীধামে উপনীত হয়। একদিন কি হয়েছিল? পথে শ্রান্ত হয়ে গাছের শিকড়ে শুয়ে আছে। এমন সময় একটি সাপ ফনা তুলে তার রৌদ্র নিবারণ করছে। আর এই দৃশ্য এক ব্রাহ্মণ দেখতে পায়। আপনি সন্ন্যাসী হয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন আর আমরা আপনাকে খুঁজে পড়ছি। আপনার পিতা মহামাণিক্য স্বর্গীয় হয়েছেন আর আপনার 4 ভাই সবার সিংহাসন চায়। সেনাপতিরও শোষক প্রদান। রাজ্যের চরম অশান্তি, সবাই রাজা হতে চায়। তার মানে আমাকে রাজ্যে ফিরতে হবে? আপনি ফিরলেই রক্ষা, নতুবা রক্ত নদী বইবে। ত্রিপুরাকে শ্মশান করতে চান নাকি সন্ন্যাসী হয়ে ফিরতে চান? তাহলে তো রাজমহল আমার জন্য অপেক্ষা করছে। এই ব্রাহ্মণ মানুষ না দেবতা? ঠিক আছে, আমি রাজ্যে ফিরে যাব।
সুখের সূর্যোদয় হয়। কুমিল্লার ধর্মসাগর আজও তার পুণ্যকীর্তি বহন করে চলেছে। কনজ ব্রাহ্মণগণকে ওই জলাশয়ের নিকট ভূমি দান করা হয়। আর রাজকুমার মহারাজ ধর্মমাণিক্য বানেশ্বর ও শুক্রেশ্বর নামক দুই পুরোহিত দিয়ে রাজমালা কবিতা রচনা করা। ইহারা ব্রাহ্মণ, উপাধি চক্রবর্তী। তাহার জীবনের নানা মোড়গুলো একটু শোনাও তো দেখি। নিজে ধন্য ধন্য প্রজাকে যুদ্ধ আর বুদ্ধিমত্তা আর শত্রু মন্দিরে করে করেন প্রতিষ্ঠা ত্রিপুরেশ্বরী। সেই থেকেই গড়া শুরু মন্দিরে নগরী। ধর্মমাণিক্যের দুই পুত্র ধন্য ও প্রতাপ। পিতার মৃত্যু হলে সেনাপতিরা চক্রান্ত করে কনিষ্ঠ কুমার প্রতাপকে রাজা বানিয়ে দিল। জ্যেষ্ঠ কুমার ধন্য কোনো প্রকারে পালিয়ে তার জীবন রক্ষা করল। সেনাপতিরা ভেবেছিল প্রতাপ আমাদের হাতে পুতুল হয়ে থাকবে। তাহার নামে আমরা রাজ্য শাসন করব। প্রতাপ ক্রমে দুরন্ত হয়ে ওঠে। তার দুরন্তে সকলে অতিষ্ঠ হয়ে ওঠে। প্রজারা কেঁদে বলে, মহারাজ ধর্মের পর ত্রিপুরা রাজ্য অধর্মের হাতে এসে পড়েছে। কতকাল এই দুর্বলের শাসন চলবে? সেনাপতিরা সহ্য করতে না পেরে প্রতাপকে মেরে ফেলে। রাজসিংহাসন শূন্য হয়ে পড়লে সেনাপতিরা সবাই কলহে মত্ত হয় রাজা হওয়ার জন্য। শ্রেষ্ঠ সেনাপতি ধাত্রীর কাছে যায়। আপনি ধন্যের সংবাদ দিন। এই শ্রেষ্ঠ সেনাপতি, আমার কাছে কোনো সংবাদ নেই। আমি জানি আপনি তাকে লালন পালন করেছেন। তার প্রাণ বাঁচানোর জন্য আপনি তাকে লুকিয়ে রেখেছেন। বলুন সে কোথায় আছে? আমার পক্ষে বলা সম্ভব নয়। ধন্যকে সিংহাসনে বসানোর জন্য খুঁজছি। কোনো ভয় পাবেন না, বলুন। না না না, আমি বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আপনি ওই শালুগ্রাম সিরাজে সত্য কথা বলুন। ধন্য পুরোহিতের ঘরে ছদ্মবেশে তিক্ত রূপে আছে। সেনাপতি হাতি ঘোড়ার মিছিল সাজিয়ে পুরোহিতের বাড়িতে যান। ধন্য এসব শোরগোল শুনতে পেয়ে ভয়ে মাথার নিচে লুকিয়ে থাকে। আপনি ভয় পাবেন না, আসুন। এসো বাবা। আমি সেবক হয়ে উচ্ছিষ্ট মেলে দেখলো তো অন্য পাই। আমাকে দূর করে দেবেন না। তোমার কোনো ভয় নেই। তুমি শ্বাসকষ্ট দেব কুমার, কাজ কবুল করানোর জন্য তোমায় বরণ করতে এসেছি।
কুমারকে দিয়ে চলল। শুভদিনে 1464 সালে মহারাজ ধন্যমাণিক্যের অভিষেক হয়। প্রধান সেনাপতির কন্যা কমলা দেবীর সাথে তার বিবাহ হয়। ধন্যমাণিক্যের শাসনকালে ঘটনা রাজা হয়েও সেনাপতিদের কড়া শাসনের মধ্যে দিন কাটাচ্ছে। একদিন মহারাজ অতিষ্ঠ হয়ে উঠে পুরোহিতের কাছে গেলেন। এরা আমাকে বন্দী করে রেখেছে, মুক্তির উপায় বলুন। আমি একা, আর এরা 50,000 সৈন্য নিয়ে নিয়েছে। দেখো মহারাজ, কথা কি রাজা যদি ভয়ের কাছে মতো হয়, রাজ্যের অমঙ্গল অনিবার্য। এইসব সেনাপতিদের তারাও নতুবা সবল মঙ্গলে পাঠাও। গুরু শিষ্য বলে মুক্তির উপায় পেয়েছে, এদের পথ করে গুরু শিষ্য মিলে খুঁজে মুক্তির উপায়। অসুস্থ হয়েছে রাজা পুরোহিত জটায়। গুরু শিষ্য মিলে খুঁজে মুক্তির উপায়। অসুস্থ হয়েছে রাজা পুরোহিত জটায়। আধার করে কাপে রাজা আলোতে নাচয়। আধার করে কাপে রাজা আলোতে নাচয়। সেনাপতিগণ দেখতে চায় রাজা কেমন হয়। সেনাপতিগণ দেখতে চায় রাজা কেমন হয়। চিরস্তর নগ্নপদে অন্তঃপুরে প্রবেশিল। চিরস্তর নগ্নপদে অন্তঃপুরে প্রবেশিল। সেনাপতি রাজাকে নিঃশব্দে দেখছিল। সেনাপতি রাজাকে নিঃশব্দে দেখছিল। তারপরে মাটিতে পড়ে সস্তা তীক্ষ্ণ হইল। তারপরে মাটিতে পড়ে সস্তা তীক্ষ্ণ হইল। সেনাপতি সেনারা টুকরো করে মারিল। সেনাপতি সেনারা টুকরো করে মারিল। এভাবে ধন্যমাণিক্যের বন্দি দশা হচ্ছে। তিনি গৌড়ের মতো ত্রিপুর সেনা গঠন করলেন। এরা যুদ্ধে এক প্রকার অপর আছে। কেউ কেউ আবার গৌড়ের সম্বন্ধ ছেড়ে ত্রিপুরেশ্বরের সাথে যোগ দিলেন। প্রধান সেনাপতি হলেন রায় কাঁচা। উদয়পুরের নিকটবর্তী মেহেরপুর, পাটিকার, বগাসাল প্রভৃতি অঞ্চল এরা হেলায় জয় করে ফেললেন। রায় কাঁচাদের বুদ্ধি ও পারদর্শিতার কাছে সকলেই হার মানত।
আমাদের ধৈর্য করলে রাজধানী উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির নির্মাণ করে গোষ্ঠীপত্রে গোড়া কালী মূর্তি প্রতিষ্ঠা করে মন্দির নির্মাণ রাজা করেছেন ঠিকই, কিন্তু মূর্তি নির্মাণ কবে হয়েছিল তার কোনো সঠিক নির্ণয় নেই। ইটকলা তন্ত্রে তার উল্লেখ আছে। সতীর দক্ষিণ কল্পনায় দেবী হচ্ছেন ত্রিপুরা সুন্দরী। আর মনে হচ্ছে ত্রিপুরেশ্বর শিব। জয়পুরের উপকণ্ঠে ভৈরব লিঙ্গ প্রতিষ্ঠিত আছে হ্যাঁ, চন্দ্র জয়ের পর ভগবতী সাতটা দেশে মাতা ত্রিপুরেশ্বরী বিগ্রহকে এই উদয়পুরে প্রতিষ্ঠিত করা হয়। আর ১৬০১ খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ হয়। আরো অনেক দেশ এখন প্রসিদ্ধ ধর্মসাধন সরকার করে এবং ১৫১১ খ্রিস্টাব্দে তিনি মারা যান। সতী সাথী কমলা দেবী তার চিতার সহমৃতা হন। বিজয় মালিকের বিজয় গাথা জানি সর্বজন, জানি সর্বজন, বিজয় মালিকের বিজয় গাথা জানি সর্বজন, জানি সর্বজন। অনন্ত মানিককে হত্যা করে সেনাপতি গুপ্তিপ্রসাদ উদয় মানিকের নামে রাজকোট এবং অমর মানিক আবার রাজবংশের হাতে ক্ষমতা ফিরিয়ে আনে। আচ্ছা, শামসের গাজীর কিছু ঘটনা শোনাও না। এক সামান্য রমণীর গর্ভে ও ফকিরের ঔরসে শামসেরের জন্ম হয়। পড়াশোনা এবং শক্তি চর্চা সে ছিল অতুলনীয়। একদিন জমিদারের তহসিলদারি করার সময় এক ফকির এসে তাকে বললে, বাবা তুমি তুমি কি করো? আমি জমিদারের তহসিলদারের কাছে। জমিদারের তহসিলদারি তো তোমার কাজ নয়। নাজির সাহিব মারা পাইবা তুমি না নাজির সাহিব মারা পাইবা তুমি তারি ইসরা সারে সঙ্গে
জমিদারি কিছু রাজার সঙ্গে তোমার কিছু রাজার সঙ্গে তোমার ওই ফকির ফকিরটা কি শোনাইলো আরে এটা তো গাজিনা মধ্যে আছে। হ্যাঁ তা শমশের নিজেকে চিনতে পেরে তহসিলদার থেকে জমিদার করে। এদিকে বিজয় মালিককে ঢাকা গেলে সেখানে তার মৃত্যু হয়। শমশের নিজেকে রোশনাবাদের অধিপতি ঘোষণা করলেন। এবার নজর পড়ল তার ত্রিপুর সিংহাসনে। তাহলে ত্রিপুরার রাজা কে হলেন? যুবরাজ কৃষ্ণমণি আমাদের পরবর্তী রাজা। কোনো রকম বাধা আমরা বরদাস্ত করবো না। যুদ্ধ যুদ্ধ যুবরাজ আপনি এখানে আপনি নিজেকে রক্ষা করুন। আপনাকে এই রাজ্য রক্ষা করতে হবে। আমি তোমাদের ছেড়ে পালিয়ে যাব। নিজেকে বাঁচিয়ে প্রতিশোধের শক্তি সঞ্চয় করাও যুদ্ধের রীতি। ঠিক আছে, চলো সবাই আত্মরক্ষা করি। শমশেরের দৈব তরবারির জয় হল। এদিকে কৃষ্ণমণি অরণ্যে গা ঢাকা দিলেন। রাজধানী উদয়পুর এখন শমশেরের হস্তগত হল। শমশের এখন ত্রিপুরার অধিপতি। তাহলে শামশিরই রাজা হলেন? শমশির বুদ্ধিমান ছিলেন। তিনি বুঝলেন যুদ্ধের জয় হলো ঠিকই, কিন্তু ত্রিপুরার হৃদয় জয় অসম্ভব। তখন তিনি ধর্মমাণিক্য পুত্র লক্ষণ মাণিক্য হিসাবে ত্রিপুরার সিংহাসনে বসালেন এবং তিনি রইলেন আড়াই। তারপর শমশের বলে ত্রিপুরার সর্বময় সোনা গুণের কাছে শমশের বলে ত্রিপুরার সর্বময় সোনা গুণের কাছে যুবরাজ কৃষ্ণমণি তখন নবাব মীর কাসিমের সাথে সাক্ষাৎ করলেন। নবাব বুঝতে পারলেন কৃষ্ণমণি ত্রিপুরার প্রকৃত উত্তরাধিকারী। তখন নবাব কৃষ্ণমণিকে ত্রিপুরার উত্তরাধিকারী রাজা ঘোষণা করলেন। কি কৃষ্ণমণি আবার আসছে সৈন্য নিয়ে? আবার তাকে পরাস্ত করতে হবে। এই সৈন্য তো তুই জগতের সৈন্য। আমরা কি পারবো? আমার সেনাপতি ভয় পেলে যাবে। এই সৈন্য ভগবানে আসবে না। চলো চলো। কৃষ্ণমণি তাহার নিকট অপরাজিত হয়ে কিন্তু শামশেরকে সেনাপতিরা ধরে নিয়ে গেলেন মুর্শিদাবাদের সেখানে তাকে বেঁধে রাখা হল এবং নবাবের বিচারে তাকে ডুবের মুখে উড়িয়ে দিয়ে প্রাণদণ্ড দিলেন। কৃষ্ণমণি আমাদের পরবর্তী রাজা হলেন। রাজার বহু কীর্তি রাজার বহু কীর্তি রয়েছে বর্ণ।
কৃষ্ণ মালিক যাবে ত্রিপুরা রাজা মাগতর রাজধানী কবির